পাহাড়ে অশান্তির পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলছেন সাধারণ মানুষ। ঘোঁট পাকাতে পারে জাতিসংঘেও ধারণা বিশ্লেষকদের। নিউ ইয়র্কে বাইডেন ইউনুস বৈঠক আজ। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস সেনাপ্রধানের। ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণের আশা। শিক্ষার্থীদের কাছ থেকে সপ্তাহে ৭ দিনই হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকর। শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্ব দূর হওয়ায় ছাত্র। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। পাহাড় অশান্ত করার পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলে মনে করেন সাধারণ মানুষ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি নতুন খেলায় মেতেছে বলেও মনে করছেন তারা। এদিকে বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিষয়টি দ্রুত সমাধানের তাগিদ দিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত সরকার জাতিসংঘ অধিবেশনেও ঘোঁট পাকাতে পারে। আরও জানাচ্ছেন রেজা খান। সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি বাঙালি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন এক সেনা কর্মকর্তাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্ধ্য আইনও জারি করা হয়। শান্ত পাহাড় হঠাৎ কেন অশান্ত, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার নেপথ্যে ভারত সরকারের ইন্ধন রয়েছে বলে মনে করেন তারা। মোদির ছায়াতে, ভারতের ছায়াতে কাজটা হচ্ছে। কোন একটা সঙ্গেই জিনিসটা করার চেষ্টা করতেছে। ভারতকে শেখ হাসিনার প্রশ্রয়দাতা উল্লেখ করে তারা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে ধারণা করছেন তারা। যাদের ভারত মাতা ও রাম রামের কাছে যায় ওখানে শিখে এখানে বলে আন্তর্জাতিক চক্রান্ত একটা আছে, ভারতের একটা চক্রান্ত আছে, স্বৈরাচার সরকারের কিছু লোকজন এখনো আছে। তাহলে অবশ্যই তো কারো না কারো ইন্ধনেই এটা হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ASM আলী আশরাফ বললেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আলোচনায় উঠে আসতে পারে। জাতিসংঘে বিভিন্ন লেভেলে এগুলো নিয়ে আলোচনা হয়। সেই আলোচনাগুলো মানবাধিকার সম্পর্কিত আলোচনা, সেই আলোচনাগুলো অনেক সময় ইন্ডিজেনাস পিপলস রাইটস সম্পর্কিত আলোচনা হয়। এখন যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, স্বভাবতই সেই সরকার একটু বিব্রত বোধ করতে পারে যদি এটা ঠিকমতো ম্যানেজ করতে না পারে। পাহাড় সহ সারা দেশে মব জাস্টিস বন্ধ করতে না পারলে অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। মণিপুরের বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠা, বাংলাদেশে পাহাড়িদের পুরনো সমস্যা সক্রিয় হয়ে ওঠা, এগুলোর মধ্যে কোনো যোগসংযোগ আছে কিনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানকালে ডাকাত দলের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছেন। গত রাত 3:30টার দিকে ডুলা হাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হলে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সশস্ত্র ডাকাত দল দেখে আটক করতে গেলে ধস্তাধস্তি হয়। এরপর গুলির ঘটনা। অভিযানে ডাকাত দলের 3 সদস্যকে আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় রাত 9:30টায় জাতিসংঘ দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 3 দশকে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হতে যাওয়া বৈঠকে সংস্কার সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রফেসর ইউনুস। বাংলাদেশ সময় সকাল 8টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশের প্রধান খাতে সংস্কার উদ্যোগে ডক্টর ইউনুস সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, 1.5 বছরেরও মধ্যে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে সংস্কারের পথ গণতন্ত্রের উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। ওয়াকারুজ্জামান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় কিছুটা ভারসাম্য দরকার। সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা গেলেই
এই বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা সম্ভব? শিক্ষার্থীদের কাছ থেকে গণপরিবহনে সপ্তাহে 7 দিনই হাফ ভাড়া আদায়ের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাজধানীর সব রুটে চলাচলকারী বাসে তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে। দর্শক, এ নিয়ে আরও জানব সহকর্মী তানজিদ ভুইয়ার কাছে। তানজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই যে হাফ ভাড়া ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহে 7 দিনই সেটি কার্যকর হলো, তো শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের প্রতিক্রিয়া আপনি জানতে পেরেছেন কিনা? বাড্ডা যে লিঙ্ক রোড আছে সেই লিঙ্ক রোডে আপনি ইতিমধ্যে জানেন তাদের সাথে যে বাসের কোম্পানি আছে বা যারা শ্রমিকরা আছেন তারা যে বিভিন্নভাবে আইডি কার্ড রেখে বা হচ্ছে যে আপনার ভাড়াটা যেটা নেই সেটা দেখে করে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এই আইডি কার্ড না থাকলেও অনেক অভিযোগ আছে যে আইডি কার্ড না থাকলে তাদের শিক্ষার্থী করা হলেও তাদের কাছ থেকে কিন্তু কিছু ফুল ভাড়াটাই নেওয়া হচ্ছে, ফুল ভাড়াটাই নেওয়া হচ্ছে। কিন্তু আজ থেকে 8 দিনের যে ভাড়াটা যে কার্যকর হচ্ছে সেটার পক্ষে বিপক্ষে এবং নানা যুক্তি তুলে ধরেছেন শ্রমিক বা শ্রমিকরা হচ্ছে যারা শিক্ষার্থী আছেন তারা। আমি এখন একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে যে জানতে চাই যে ওনারা এই হাফ পাস ভাড়াটা নিয়ে ওনারা কি বলছেন এবং তাদের যে মতামত সেটি আমরা এখন জানতে চাই। আসলে বর্তমানে আমরা যে স্টুডেন্টরা চলাচলের জন্য যে বাসটা ইউজ করি, হ্যাঁ, এখানে আমাদের অনেক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন এখন যদি 7 দিন আমাদের হাফ বাস ভাড়া করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় হেল্পাররা আমাদের সাথে অনেক ধরনের খারাপ ব্যবহার করে। দেখা যায় আমরা তাড়াহুড়ার জন্য অনেক সময় বাসা থেকে আমরা আইডি কার্ড নিয়ে আসতে পারি। এই সময় আমাদের আইডি কার্ডের জন্য আমাদের ফুল ভাড়াটা নিয়ে নেয়, এতে করে আবার অনেক সময় একটা টিকিট ধরিয়ে দেয়, এতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো ইদানিংকালে তো এই জিনিসটাগুলো যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদের বাস মালিক সমিতিদের জন্য একটু বলা হয়, তাহলে আমরা আশা করি আমরা আশাবাদী হব। আমরা ভুলবশত অলওয়েজ দেখা যায় আমরা এখন যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, এখন আমরা আইডি কার্ড পাই নাই, সংগ্রহ করতে পারি নাই, এখন আমরা নতুন বলতে গেলে, কিন্তু তারা এটা দেখে না, তারা ফুল ভাড়াটাই নিতে চায়। আর যদি বলি যে আমরা স্টুডেন্ট, তারা বিশ্বাসও করতে চায় না। মাঝে মাঝে তারা যে ভাড়াটা ওইটাই নিয়ে যায়, তারা কম ভাড়া নেয় না, তারা উল্টো আমাদের সাথে খারাপ বিহেভিয়ার করে। আমরা চাই যে এটা নিয়ে বাস সমিতির ওই জায়গায় কথা বলা হোক, যেন আমাদের ভাড়াটা অর্ধেক নেওয়া হয়। ধন্যবাদ। জি অলি, এই ছিল আমার কাছে যে শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ পাস ভাড়া নিয়ে সর্বশেষ। জি ধন্যবাদ। জি তানজিদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানালে নামঞ্জুর করেন আদালত। এদিকে রাজধানীর চানখারপুলে কিশোর ইসমামুল হক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় নিরাপত্তার স্বার্থে 46টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং 9টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে আজ 55টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব বাদে শিল্পাঞ্চলের বাকি সব কারখানা সচল রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। বিশৃঙ্খলা ঠেকানো সহ সার্বিক নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে আশুলিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, পোশাক কারখানার পরিস্থিতি কেমন দেখছেন আপনি, জানতে চাই আপনার কাছে।
আমি এখন দাঁড়িয়েছি সাভারের আশুলিয়া এলাকায়। আসলে আশুলিয়া এলাকায় কয়েকদিন যাবত শ্রমিক আন্দোলন হয়েছে এবং কারখানা অনেক কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি আশুলিয়া শিল্প পুলিশের একের আওতায় প্রায় 2000 শিল্প কারখানা রয়েছে, তার মধ্যে কিন্তু 46টি কারখানা রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং 9টি কারখানা কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমি একাধিক শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে আজকে যে কোথাও কোনো রকমের অস্থিরতা নেই এবং যে কয়টি বন্ধ রয়েছে বাকি কারখানাগুলো স্বাভাবিকভাবে কাজ করছে। এবং আমি শিল্প পুলিশের সাথে আমি আরো একটা বিষয় আমি বলেছি যে তারা যে যৌথ বাহিনীর সাথে নিয়েই তারা সার্বিক যে কারখানার যে পরিস্থিতি শান্ত করার জন্য প্রতিটি কারখানার সামনে যে তারা টহল দিচ্ছেন এবং যাচ্ছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে আমাদের গাজীপুরের যে শিল্প কারখানা সেখানেও কিন্তু 13টি কারখানা বন্ধ রয়েছে। সেখানেও গতকাল পর্যন্ত কিন্তু 24 জন এবং আটক করে থানা পুলিশ দিয়েছে এবং সোপর্দ করে দিয়েছে সেনাবাহিনী। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে শিল্প কারখানা অস্থিতিশীলতার কারণেই কিন্তু বিভিন্ন যে বন্ধ হওয়ার উপক্রম, সব মিলিয়েই কিন্তু শিল্প কারখানা এখন বাকি কারখানাগুলোতে এখন কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল সাভারের আশুলিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি। জি আলহাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশুলিয়া থেকে পোশাক কারখানার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলহাজ হোসেন। চট্টগ্রামে চলছে পাহাড় কাটার মহা উৎসব। প্রতিযোগিতা করে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের ছক আঁকছে প্রভাবশালী একটি মহল। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অচল অবস্থাকে দুষছেন পরিবেশবাদীরা। যদিও পাহাড় কাটলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রশাসনের সৃষ্ট অস্থির অবস্থার সুযোগে নির্বিচারে পাহাড় কাটা শুরু করে একটি বিশেষ মহল। অভিযোগ আছে এসব জায়গায় ভবন নির্মাণে ঢালা অনুমোদন দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা ব্যালকনিতে দেখা যায় রাত্রে আসি কাটে, আমরা তখন তো আমরা গেটে তালা মারি, আমরা ঘুম যাই। আমরা কেউ আসলো আমরা কিছু বলতে পারি না আসলো কিছু বলতে না, দেখলে আমরা গেটের ভিতরে যাই। কেন? আমরা হচ্ছে বারাটিয়া। বায়ুজিৎ রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার 8 নম্বর সড়কের একমাত্র পাহাড়টি প্রভাবশালী এক নেতার প্রশ্রয়ে রাতের আধারে সদল বলে কেটে ফেলেন কাশেম নামে এক ব্যক্তি। বারবার যোগাযোগের চেষ্টা করেও নিজেকে পাহাড়ের মালিক দাবি করা ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। দিনে রাতে অবাধে পাহাড় কাটায় কয়েকটি পরিবেশবাদী সংগঠন সোচ্চার থাকলেও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে যেহেতু রাষ্ট্র পুলিশবিহীন হয়ে গেছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জালালাবাদ, পাহাড়তলি এবং আপনার জঙ্গল সলিমপুর এলাকায় প্রচুর পাহাড় কাটা হয়েছে। পাহাড় কেটে ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয় বলে জানালেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ। টিলা কিংবা পাহাড় শ্রেণীভুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা শর্ত থাকে, এখানে নির্মাণ আবেদন করার পূর্বে তাকে পরিবেশের ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক। পাহাড় কাটলেই পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক। পরিবেশ অধিদপ্তর থেকে যখনই আমরা কোনো খবর পাচ্ছি যে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, আমরা সাথে সাথে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার, আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি বা কার্যক্রমটা প্রক্রিয়াধীন থাকে। পাহাড় কাটা রোধে বেশিরভাগ পরিবেশের মামলা অর্থদণ্ডে নিষ্পত্তি হয় বলে এটি বন্ধ হচ্ছে না দাবি করে এ আইনের সংস্কার চাই পরিবেশবাদী সংগঠনগুলো। আফরিন পপি, মোহনা সংবাদ। জামালপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে চলছে অবৈধ ভেকু মেশিনে খনন করে মাটি বিক্রির মহা উৎসব। এতে দেবে যাচ্ছে বাঁধের সিসি ব্লক, হুমকিতে পড়ছে পুরো বাঁধ। তবে এই অন্যায় রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর থেকে উসমান হারুনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
জামালপুর ইসলামপুর চিনাডুলি ইউনিয়নের সিংভাঙা এলাকায় যমুনার বামতে সংরক্ষণ বাঁধের পাশ থেকে অবৈধভাবে ভেকু মেশিনে খনন করে মাটি বিক্রি চলছে দেদারছে। এতে স্থানীয়দের বসতভিটা ও ফসলি জমিসহ বন্যা নিয়ন্ত্রণ বাড়তি হুমকির মুখে পড়েছে। কারণ এর উপর দিয়ে গাড়ি গেলে এটা ড্যামে যাবো এবং যদি ভিতরে মাটি তুলে তাইলে পাইলিং ড্যামে যাবো, ড্যামে যাওয়াতে জনগণের বেশি ক্ষতি হবে। পাইলিং এর সাইড দিয়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা আবাদ হয়ে গিয়েছে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের কোনো তোয়াক্কা না করে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র এ অপকর্ম চালিয়ে যাচ্ছে অভিযোগ করে এ তৎপরতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। পাইলিং ভাঙরা আঙ্গরের সরকার আঙ্গ জীবন বাঁচাইছে, এখন এই মাহিন্দা গাড়ি দিয়ে মাঠে নিয়ে গেলে পাইলিং সরি সরি জায়গা নষ্ট হয়, সমস্যা না হয় তাহলে বাড়ি ঘরে থাকবো না, বাড়ি ঘরে থাকবে না, আর আঙ্গর তো চলাফেরার রাস্তা তো নাই। অবৈধ ভেকু মেশিনে মাটি খনন ও বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব শীঘ্রই আমাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আমি নিজে অথবা সহকারী কমিশনার ভূমি সরেজমিনে দেখে যারা এটার সাথে জড়িত আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিই। নিজেদের অস্তিত্বের স্বার্থে এ অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ডেঙ্গুর ভয়াবহতা গতবারের তুলনায় চলতি বছর অনেক কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ১৩৩ জনের। এ রোগে আক্রান্ত হলে বিলম্ব না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন ডিএনসিসি হাসপাতালের সহযোগী অধ্যাপক তুষারকান্তি বর্মন। রোগীর চাপ কম হলেও লোকবলের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সুরাইয়া মুনির প্রতিবেদন। জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম ৩ সপ্তাহে ২৪,০০০-এরও বেশি ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা বললেন রোগের বিভিন্ন উপসর্গের কথা। জ্বর ছিল ১০২-৩, প্লাটিলেট কম ছিল, বাইরে টেস্ট করাইছি, পরে ডেঙ্গু পজিটিভ আসছে। উত্তর কাফরুল আশপাশে শুনেছি অনেক পরিচিত জনরা বাচ্চারা আক্রান্ত হচ্ছে, আমার বাচ্চাও আর কি আক্রান্ত হয়েছে। তো বাপ ছেলেরে আইসিতে নিয়ে গেছে। ডেঙ্গু থেকে বাঁচতে সবার আগে প্রয়োজন সচেতনতা। এরপর যে বিষয়টি আসে তা হলো উপসর্গ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার এবং সঠিক চিকিৎসা গ্রহণ। ডেঙ্গু যে NS1 বা IgG, IgM আমরা নেগেটিভ পাচ্ছি, কিন্তু রক্ত পরীক্ষাতে যে CBC-তে আমরা প্লেটলেট কাউন্টটা কম অথবা আমাদের যে টোটাল WBC কাউন্টটা কম, যেটা দেখে আমরা ডেঙ্গু সাসপেক্ট করি, ওই ধরনের ক্লিনিক্যাল পিকচারটা আমরা বেশি পাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের সহযোগী অধ্যাপক তুষারকান্তি বর্মন জানান, এখন পর্যন্ত ডেঙ্গু ভয়াবহ রূপ না নিলেও লোকবল সংকটে সেবা দিতে বেগ পেতে হচ্ছে। এই বছর ক্লাসিক্যাল ডেঙ্গুটাই হারটা বেশি। ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হিমোরেজিক ফিভার এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম এবার আমরা কম দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি মনে করি কিছুটা হলেও আমাদের জনবল সংকট আছে, কিন্তু আমাদের কোনো ঔষধ বা স্যালাইন বা অন্যান্য কোনো দিকে কোনো সংকট নাই। আমরা পর্যাপ্ত ওষুধ সাপোর্ট দিতে পারছি। লোকবল সংকট সমাধানে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রবল বর্ষণে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ধসে পড়েছে সাতক্ষীরার কলারুয়ার বেইলি ব্রিজ। এতে চরমে উঠেছে জনদুর্ভোগ। আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অচিরেই ব্রিজটি মেরামতের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। সাতক্ষীরার কলারুয়া বাজারে বেচাবতী নদীর ব্রিজটি পানির তুরে ও কচুরিপানার চাপে সম্প্রতি ধসে পড়ে। এর আগে পার্শ্ববর্তী একটি কাঠের ব্রিজও একইভাবে পানিতে তলিয়ে যায়। বৃষ্টি ধসে পড়ায় কলারুয়া বাজারের সঙ্গে কয়েকটি এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরসকাটি, খোর্দ, জয়নগর, জালালাবাদ, কয়লা, কুশুডাঙ্গা, দেয়ারা, যুগিখালী সহ কয়েকটি ইউনিয়নে যাতায়াত করতে এই ব্রিজটি ব্যবহৃত হতো। বর্তমানে 10 কিলোমিটার ঘুরে এসব এলাকায় যেতে হচ্ছে। হেঁটে পার হয়ে গেলেও এই ব্রিজের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসুস্থ রোগী ও বৃদ্ধরা। দ্রুত এই ব্রিজটির সংস্কারের দাবি স্থানীয়দের। এই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে ওই 6টা ইউনিয়নের লোক খুবই কষ্ট পাচ্ছে। ব্রিজ ভেঙে গেছে, এখন কিভাবে যাবো? আমি 3-4 বার আপ ডাউন করলাম। যাতায়াতের বিশাল সমস্যা, বহুত লোকে যাতায়াত হাত দিয়ে আমাদের একদম স্টাফ বন্ধ আছে, লোক ফলাফল লোক হচ্ছে। কলারুয়া থেকে সরসকাটি এবং খোদ্দ
এই রোডগুলো যাতায়াতের একটাই পথ। কলারো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টি অচিরেই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। ইমার্জেন্সি আনা বলা হয়েছে, যারা এগুলো ঠিক করে কালকের থেকে ওনারা কাজ করবেন। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, বেলিটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে আপাতত ভারী যানবাহন ওইটার উপর দিয়ে চলাচল নিষেধ করা হয়েছে 3 দিন। বৃষ্টি দিয়ে আপাতত সর্বসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পাহাড়ে অশান্তির পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলছেন সাধারণ মানুষ। ঘোঁট পাকাতে পারে জাতিসংঘেও ধারণা বিশ্লেষকদের। নিউ ইয়র্কে বাইডেন ইউনুস বৈঠক আজ। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস সেনাপ্রধানের। 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণের আশা। শিক্ষার্থীদের কাছ থেকে সপ্তাহে 7 দিনই হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকর। শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্ব দূর হওয়ায় ছাত্রছাত্রীদের সন্তোষ। এবং ইসরায়েলি তাণ্ডবে লেবাননে রক্তের বন্যা, প্রাণহানি বেড়ে 500 ছুঁই। প্রাণ বাঁচাতে বৈরুতে ছুটছে হাজারো মানুষ। হিজবুল্লাহর পাল্টা হামলা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।